বড় বড় বিদ্যুৎ কেন্দ্র হলেও সঞ্চালন লাইন দুর্বল, মিলছে না সক্ষমতার পূর্ণ বিদ্যুৎ। পায়রার শত শত কোটি টাকা ক্ষতির পরও নেয়নি শিক্ষা, তদারকির অভাব দেখছেন বিশেষজ্ঞ। দিল্লি বিমানবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য পাঠালে চার্জ আদায়ের দাবি ভারতীয় ব্যবসায়ীদের। বিদ্বেষমূলক বলছেন বিশ্লেষকরা, ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখার দাবি বিকেএমই এর। পানি না দিয়ে তিস্তা প্রকল্পে নয়াদিল্লির বিনিয়োগ প্রস্তাব প্রহসন। চীন ভারতের ভূ রাজনীতির বলি না হয়ে নিজস্ব অর্থায়নে দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। ভোরের সময় সঙ্গে আছি আমি খান তাজদিন আহসান। শুরুতেই রাজনৈতিক প্রসঙ্গ। সরকার জনসমর্থন হারিয়েছে বলেই ৭ জানুয়ারির চাইতেও কম ভোটার ছিল উপজেলা নির্বাচনে, এমন দাবি করে বিএনপি নেতারা বলেছেন ভারতের হাতে আওয়ামী লীগ সরকারের রিমোট কন্ট্রোল। নয়াপল্টনে বেগম জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ থেকে নেতারা হুঁশিয়ারি দেন, রাজপথের আন্দোলনেই হটানো হবে ক্ষমতাসীনদের। ৫ বছরের বেশি সময় ধরে রাজনীতির বাইরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজা, শারীরিক অসুস্থতা সহ নানা কারণে তার রাজনীতিতে ফেরা অনিশ্চিত। বিদেশে উন্নত চিকিৎসার জন্য তার পরিবার বারবার আবেদন করলেও নাকচ করেছে সরকার। এই অবস্থায় নেত্রীর স্থায়ী মুক্তির দাবিতে আবারও রাজপথে বিএনপি। দুদিন পরেই বিশ্ব মা দিবস, সেই থিমকে ধরেই শুক্রবারের দলের সমাবেশের প্রতিপাদ্য করা হয় সংকটে মা, মাটি, দেশ। ব্যানার, প্ল্যাকার্ড আর স্লোগানে দলের সর্বস্তরের নেতাকর্মীর মুক্তি ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। 5:30টার দিকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি কাকরাইল মোড় ঘুরে নাইটাঙ্গেল ফকিরাপুল হয়ে শেষ হয় নয়াপল্টনে এসে। এর আগে সমাবেশে উপজেলা নির্বাচনে ভোট দিতে না যাওয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়ে নেতারা বলেন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানোর কোনো বিকল্প নেই। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই। জনগণ কেউ যায়নি। বিএনপি যে বর্জন করেছে এইটা জনগণ সমর্থন দিয়েছে। এই নির্বাচনেও ভোট কেন্দ্র তো শূন্য, তারপরে জাল জুয়াচুরি হয়েছে, জালিয়াতি হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন ভারতের হাতে আওয়ামী লীগ সরকারের রিমোট কন্ট্রোল। সরকারের রিমোট কন্ট্রোল কার হাতে? মোদির হাতে, না অজিত দুবারের হাতে, না রয়েল সিংয়ের হাতে। ওবায়দুল কাদের সাহেব বলছিলেন না, ভারত যদি আমাদের পাশে না থাকতো এই নির্বাচন আমরা করতে পারতাম না। তাহলে ভারতই আপনাদের আছে। নেতাকর্মীরা ক্লান্ত হলেও হতাশ নয়, লড়াই করে সরকারকে হটানোর আশা বিএনপি নেতাদের। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপি এখন বিশৃঙ্খলার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় কথা বলেন তিনি। এ সময় শনিবার ঢাকায় শান্তি সমাবেশ করার ঘোষণা দেন। গত বছরের আগস্ট থেকে শুরু হয় রাজপথে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি। একই দিনে দুই দলের কর্মসূচি রাজপথে উত্তাপ ছড়ায়। দীর্ঘদিন পর এবার দেখা গেল ভিন্ন চিত্র। শুক্রবার বিএনপি মাঠে সমাবেশ করলেও কার্যালয়ে যৌথ সভা করেছে আওয়ামী লীগ। যৌথ সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে আন্দোলনের নামে আবারও অগ্নিসন্ত্রাসের পায়তারা করছে বিএনপি। তিনি বলেন, দলটির কর্মসূচির দিনে অরক্ষিত হয়ে পড়ে ঢাকা, তাই ভবিষ্যতে বিএনপিকে মাঠ ছেড়ে না দেওয়ার ঘোষণা ওবায়দুল কাদেরের। বিএনপির সমাবেশ মানেই রক্তপাত। গোটা রাজধানীকে আমরা যদি তাদের উপর ছেড়ে দিই তাহলে জনগণের জানমাল সুরক্ষায় সমস্যা হতে পারে এবং সে কারণে আমাদের মাঠে থাকতে হবে। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের এক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভারত নয়, জনগণের ভোটেই ক্ষমতায় আওয়ামী লীগ। ভারতকে খুশি করার তো আমাদের দরকার নেই।
আমরা আমাদের শক্তিতে সামর্থ্যের উপর ভর করে আছি। ভারতের দয়ায় আমরা টিকে থাকবো, ক্ষমতা থেকে সরে যাব। ৭৫-এ আমরা ক্ষমতা ছিলাম, বঙ্গবন্ধু থাকবো। শনিবার ঢাকায় শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়ে ওবায়দুল কাদের জানান, ১৭ই মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকল মহানগর, জেলা, উপজেলায় দিনটি পালন করা হবে। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। বড় বড় বিদ্যুৎ কেন্দ্র হলেও দুর্বল সঞ্চালন লাইনের কারণে মিলছে না সক্ষমতার পূর্ণ বিদ্যুৎ। অলস বসিয়ে রেখে পায়রার শত শত কোটি টাকা ক্ষতির পর মাতার বাড়িরও একই পরিণতি। স্বপ্নের রূপপুরের সঞ্চালন অবকাঠামো কাজের অগ্রগতি নিয়েও রয়েছে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, তদারকির অভাবে সমান তালে প্রস্তুত হচ্ছে না সঞ্চালন লাইন। আগামী বছরের শেষ নাগাদ সংকট কাটিয়ে ওঠার আশা প্রতিমন্ত্রীর। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। বর্তমানে দেশে যেসব বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আছে তার মধ্যে সবচেয়ে বড় ১৩২০ মেগাওয়াট ক্ষমতার পায়রা কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। ২০২০ সালের ডিসেম্বর থেকে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট বাণিজ্যিক উৎপাদনে এলেও সঞ্চালন লাইন প্রস্তুত না থাকায় অলস বসিয়ে রাখতে হয় ২ বছর সময়। আর এতে রাষ্ট্রের গচ্ছা প্রতি মাসে শত কোটি টাকার বেশি। তবে সেখান থেকে যে বিদ্যুৎ বিভাগ শিক্ষা নেয়নি তার বড় উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে আরেক বৃহৎ কেন্দ্র মাতার বাড়ি। তুলনামূলক কম খরচে এখানকার বিদ্যুৎ মিললেও ১২০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটি পুরোদমে চালাতে এখন বড় বাধা সঞ্চালন সীমাবদ্ধতা। সমস্যাটা হলো ওখানে মদনাঘাটে যে ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমারটা বসাইতে ডিলে হচ্ছে, ওই ট্রান্সফরমার বসাইলে ওইটা হয়ে যায়। বিদ্যুৎ উৎপাদন আর সঞ্চালন খাতের সমন্বয়ে যোজন দূরত্ব এখানেই শেষ নয়। সংশয় আর শঙ্কা স্বপ্নের রূপপুরের বেলায়ও। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চলতি বছর পরীক্ষামূলক আর আগামী বছর বাণিজ্যিক উৎপাদনে আসার কথা থাকলেও বিশেষায়িত সঞ্চালন অবকাঠামো সমানতালে প্রস্তুত হচ্ছে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। ৭ প্যাকেজের এ প্রকল্পে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পদ্মা ও যমুনা নদীর উপর সঞ্চালন লাইন তৈরি। অথচ প্রকল্পের এই অংশের অগ্রগতি মাত্র ১৪%। এখন আমরা অনবোর্ড, যে স্থিরতাটা ছিল, ধীরগতি ছিল, এখন তা নাই। আমরা আশা করতেছি যে পুরোপুরি সফলভাবে বিদ্যুৎ আনতে পারবো আগামী বছরের শেষ নাগাদ। বিদ্যুৎ খাতের এই সমন্বয়হীনতাকে সুশাসন আর তদারকির অভাব হিসাবে দেখছেন বিশেষজ্ঞরা। ইন্ডিভিজুয়াল ওনারশিপে, লিডারশিপে এগুলো হচ্ছে। কেউ পিছিয়ে যাচ্ছে, তা কেন পিছিয়ে যাচ্ছে তার জন্য যে আরেকজন আটকে যাচ্ছে সেটা নিয়ে কেউ কোনো জবাবদিহিতা করছে না, তাকে ধরাধরি ঠেলাঠেলিও করছে না। ভ্যালু চেনের প্রতিটা অংশই যে একটার সাথে আর একটা সংযুক্ত, এই জিনিসগুলো কিন্তু আসলে একটা সুপারভিশন দরকার। বিদ্যমান অন্যান্য কেন্দ্র থেকেও মানসম্মত বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বড় বাধা মনে করা হয় সঞ্চালন অবকাঠামোর দুর্বলতা। বিদ্যুৎ উৎপাদন খাতের সঙ্গে সঞ্চালন ব্যবস্থা কতটা তাল মিলিয়ে চলতে পারছে তা নিয়ে প্রশ্ন রয়েছে দীর্ঘদিনের। সঞ্চালন সীমাবদ্ধতা যেমন ভুগিয়েছে পায়রার মতো বড় আকারের বিদ্যুৎ কেন্দ্রকে, ঠিক একই অবস্থার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে আরেকটি বড় প্রকল্প মাতারবাড়ির বেলায়ও। এখন স্বপ্নের পারমাণবিক প্রকল্প রূপপুরের বেলায় কি দাঁড়ায় পরিণতি, সেটি নিয়েও ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজার। এক বছরে ১৫.৫ লাখ মেট্রিক টনের বেশি কয়লা এনে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র রেকর্ড করেছে। পাশাপাশি স্থায়ী বন্দর হওয়ার আগেই মাতারবাড়ির অস্থায়ী জেটিতে ১৫৫টি জাহাজ ভিড়িয়ে রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। আর এ সময় শুল্ক আদায় হয়েছে প্রায় ১৫ কোটি টাকা। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বলতে এখনো তেমন কোনো স্থাপনা গড়ে ওঠেনি কক্সবাজার জেলার মহেশখালীর সাগর ঘেঁষা এই ইউনিয়নটিতে। জেটি কিংবা কন্টেনার ইয়ার্ড তো অনেক দূরের কথা, শুধুমাত্র বন্দর এলাকার পাশে গড়ে ওঠা কয়লাভিত্তিক ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু হয়েছে কয়েক মাস হলো, আর তাতেই একের পর এক রেকর্ড সৃষ্টি হচ্ছে। ২০২৩ সালের ২৫ এপ্রিল থেকে শুরু হয় মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে কয়লাবাহী জাহাজ বেরানোর কার্যক্রম। গত এক বছরে কয়লাবাহী ২৪টি বিশাল আকৃতির জাহাজের পাশাপাশি ভিড়েছে যন্ত্রবাহী আরও ১৩১টি ছোট জাহাজ। চলতি বছরের এপ্রিল মাসে ভিড়েছে ৪টি কয়লাবাহী জাহাজ। এর মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পাইলট চার্জ, টাক চার্জ এবং রিভার ডিউ সহ শুল্ক আদায় করেছে ১৪ কোটি টাকার বেশি। যদি বেশি পরিমাণ জাহাজ আসে
এবং কয়লাবাহী জাহাজ যেভাবে আসছে বর্তমানে আরও বড় টনেজের জাহাজ আসবে বা বেশি পরিমাণ জাহাজ আসবে, যতই জাহাজ আসবে ততই আমাদের বন্দরের চার্জ আমরা পাবো এবং বন্দরের ইনকামের সাথে সেটা যোগ হবে। বন্দরের নিজস্ব টার্মিনাল কিংবা জেটি না হলেও আপাতত বিদ্যুৎ কেন্দ্রের জেটিতেই ভেড়ানো হচ্ছে কয়লাবাহী সবগুলো জাহাজ। প্রতিটি জাহাজে 64 থেকে 65,000 মেট্রিক টন হিসেবে গত এক বছরে এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য 15,37,000 মেট্রিক টন কয়লা খালাস করা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে মাত্র 2 থেকে 3 দিনেই জাহাজের কয়লা চলে যাচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের রিজার্ভারে। এই মাতাবাড়ি ডিপসি পোর্টটা হলেই আমরা প্রকৃত হাব পোর্টে আমরা রূপান্তরিত হব। এখন মধ্যে টার্মিনাল আমরা তৈরি করতে পারিনি। যখন আমরা এখানে পোর্ট ফ্যাসিলিটিসগুলো ডেভেলপ করে ফেলবো তখন এখানে হাজার হাজার জাহাজ আসবে। যে কোনো আকৃতি কিংবা গভীরতার জাহাজ বেরানোর জন্য অন্তত 16 মিটার গভীর এবং 3.5 কিলোমিটার দৈর্ঘ্যের নতুন একটি চ্যানেল তৈরি করা হয়েছে এই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে। গত বছরের 11ই নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নতুন এই চ্যানেলের উদ্বোধন করেন। নাব্য সংকটের কারণে চট্টগ্রাম বন্দরে 9.5 মিটার থেকে 10 মিটার গভীরতার জাহাজ প্রবেশ করতে পারে। তবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে সে ধরনের কোনো বিধিনিষেধ থাকবে না। তাই মাতারবাড়ি বন্দরে অন্তত 8,000 কন্টেনার নিয়ে 14 মিটার গভীরতা জাহাজ অনায়াসেই প্রবেশ করতে পারবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দিল্লি বিমানবন্দর দিয়ে তৈরি পোশাক সহ বাংলাদেশি পণ্য পাঠালে আদায় করতে হবে ল্যান্ডিং চার্জ। ভারতীয় ব্যবসায়ীদের দাবিকে বিদ্বেষমূলক ও অযৌক্তিক বলছেন স্বয়ং দেশটির আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকরা। বাজার দখলে বাংলাদেশকে চাপে ফেলার ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার দাবি তুলেছে বিকেএমইএ। দীর্ঘমেয়াদী সমাধানে ঢাকা চট্টগ্রাম থেকে কার্গো বিমান সেবা সহজ ও সাশ্রয়ী করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর, বাংলাদেশি ব্যবসায়ীরা তাদের পণ্য ইউরোপ আমেরিকায় পাঠাতে বর্তমানে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এতটাই বেশি ব্যবহার করছে যে সেখানে জায়গা পেতে ভারতীয়রাই হিমশিম খাচ্ছেন। এমনকি জায়গা পেতে করতে হচ্ছে বাড়তি ব্যয়। এই অবস্থা থেকে মুক্তি পেতে দিল্লি বিমানবন্দর ব্যবহারে বাংলাদেশি পণ্যের ওপর ল্যান্ডিং চার্জ আরোপে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছে ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন FIEO। এমনকি দিল্লি হয়ে বাংলাদেশি পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়ারও দাবি তুলেছে দেশটির অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল AEPC। যদিও ভারতীয় ব্যবসায়ীদের এমন দাবিকে অযৌক্তিক আর প্রতিযোগিতামূলক ব্যবসায়িক আচরণের পরিপন্থী হিসেবে চিহ্নিত করছেন দেশটির আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞরা। কথা হচ্ছে আপত্তি থাকার কোনো কারণ নেই। কার্গো ফ্লাইট যত আসবে সেই ফ্লাইটের জন্য একটা ট্যাক্স পাবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, দ্যাট মিনস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এমনকি যত এক্সপোর্ট হবে ভারতের মাধ্যমে ভারত সরকার তত ডিউটিও পাবে। দিল্লি বিমানবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য রপ্তানি কতটা বেড়েছে সেই তুলনামূলক চিত্র তুলে ধরেছে ভারতীয় গণমাধ্যম। গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত দিল্লি বিমানবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য গেছে 5,000 মেট্রিক টন। সেখানে চলতি বছরের মার্চ পর্যন্ত 3 মাসেই গেছে 8,000 মেট্রিক টন। নিয়ম মেনে এই বিমানবন্দর ব্যবহার করার পরও কেন ভারতীয় ব্যবসায়ীদের বিদ্বেষপূর্ণ দাবি রপ্তানি বাজারে বাংলাদেশকে চাপে ফেলার ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখা দরকার বলে মনে করে দেশের শীর্ষ রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ। দিল্লি বন্দর হয়ে ব্যবহারের যে ইস্যুটা তারা এখন করতে চাচ্ছে, এখানে হয়তো তাদের এই বক্তব্যের পিছনে কোনো ইন্টেনশন আছে। আমার মনে হয় বিষয়টা খতিয়ে দেখা দরকার। কিন্তু ঢাকা ছেড়ে কেন দিল্লির দিকে ঝুঁকছেন বাংলাদেশি রপ্তানিকারকরা? C&F এজেন্টদের তথ্য বলছে ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে লোহিত সাগর অনিরাপদ হয়ে ওঠার সঙ্গে রয়েছে কম খরচে পণ্য পাঠানোর সুযোগ। ঢাকা থেকে সরাসরি ইউরোপের কোনো দেশে 1 কেজি কোনো পণ্য পাঠাতে 3 থেকে 4 মাস আগে খরচ পড়তো $2.30 থেকে $2.80। গেল ঈদের আগে তা বেড়ে $5.50 ঠেকার পর বর্তমানে নেমেছে $4.30 থেকে $5.20। অথচ বর্তমানে দিল্লি বিমানবন্দর হয়ে একই গন্তব্যে পণ্য পৌঁছাতে খরচ পড়ছে $3.60 থেকে $4.20। আর ট্রাকে করে দিল্লি বিমানবন্দর পর্যন্ত পণ্য পাঠাতে প্রতি কেজিতে খরচ পড়ছে 6 সেন্ট, অর্থাৎ 10 সেন্টের কম ব্যয়ে বেঁচে যাচ্ছে $1 করে। এই অবস্থায় বাড়ন্ত বাজার বাণিজ্য বিবেচনায় বিশ্বের বড় বড় এয়ারলাইন্সের কার্গো বিমান যেন সরাসরি বাংলাদেশে আসে, সরকারকে সেই উদ্যোগ নেওয়ার পরামর্শ পোশাক খাত বিশ্লেষকদের। ব্যবসাটা তো আমাদের করতেই হবে। ভারত তো আমাদের এই অ্যাপারেল বিজনেসে আমাদের কম্পিটিটর। তো সেই জায়গায় আমাদের এই সক্ষমতাটা নিজেদেরই থাকা উচিত এবং এই সক্ষমতাটা আমাদের নিজেদেরই বাড়ানো উচিত। বাজার ধরতে বাংলাদেশি এয়ারলাইন্সগুলোর কার্গো সক্ষমতা বাড়ানোরও সময় এসেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। একতরফা পানি প্রত্যাহারে মরতে বসা তিস্তা প্রকল্পে ভারতের বিনিয়োগ প্রস্তাব প্রহসন বলছেন নদী অধিকার কর্মীরা। তাদের অভিযোগ, নয়াদিল্লির প্রস্তাব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নকে বিলম্বিত করবে। চীন ভারতের ভূ রাজনীতির বলি না হয়ে নিজস্ব অর্থায়নে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। চায়না সেখানে ডোনেট করার জন্য প্রস্তুত আছে, তবে তাদের লোনটা একটু হার্ড মনে হয়। এই জন্য চায়না সহ আরও আদার্স কান্ট্রি যারা এখানে ডোনেট করতে চায় তাদের জন্য ইয়ারডি এটা পরিকল্পনা আছে, ইয়ারডি খুঁজতেছে। সময় টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চল প্রধান প্রকৌশলী জানিয়েছিলেন, চীনের শক্ত শর্তের কারণে বিকল্প বিনিয়োগকারী খোঁজা হচ্ছে। তারই প্রমাণ মিলল গত 9 মে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে নানা আলোচনার মধ্যে তিস্তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠা। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, তিস্তা বহুমুখী প্রকল্পে বিনিয়োগ করতে চায় ভারত। ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। তবে তিস্তায় ভারতের বিনিয়োগের আগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছেন নদী অধিকার কর্মীরা। তাদের মতে ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলেই মরতে বসেছে উত্তরের জীবন তিস্তা। হুমকিতে পড়েছে কৃষি, অর্থনীতি, জীববৈচিত্র্য ও বিশাল জনগোষ্ঠীর জীবন ও জীবিকা। তারা মনে করেন, তিস্তা বহুমুখী প্রকল্পে বিনিয়োগের আগে ভারতের উচিত ন্যায্য হিস্সা অনুযায়ী তিস্তার পানি ছেড়ে দেয়া। তা না হলে এমন প্রস্তাব তিস্তা মহাপরিকল্পনাকে শুধু বিলম্বিত করবে। যে নদীকে ভারত মেরে ফেলেছে সেখানে অর্থায়ন করে কি করবে তারা? এটি তো হচ্ছে সবার আগে বড় প্রশ্ন। আগে পানি ছেড়ে দেবে। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতারা বলছেন, চীন ভারতের ভূরাজনৈতিক বলি যেন কোনোভাবেই তিস্তা না হয়, সেজন্য নিজস্ব উদ্যোগেই মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া জরুরি। পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়ন এটা করতে হবে এবং এখানে কোনো ভূ রাজনীতির কোনো খেলাধুলা আমরা মানি না এবং আমরা চাই না। আমরা চাই এর বাস্তবায়ন। 2022 সালে চীনের একটি প্রতিনিধি দল তিস্তা পরিদর্শনে আসেন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিনিয়োগের আগ্রহের কথা জানান। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। অপর্যাপ্ত যানবাহন ও শাটল ট্রেনে দুর্ভোগের পাশাপাশি হলে নিম্নমানের খাবার নিয়ে ধুঁকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 27,000 শিক্ষার্থী। সমস্যার সমাধান না পেয়ে ক্ষুব্ধ তারা। নতুন উপাচার্যের আশ্বাসের বাস্তবায়ন চান শিক্ষার্থীরা। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মেহেরিন রিনি। অনাবিল সৌন্দর্যের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পাহাড় ও সমতল মিলিয়ে আয়তন 2100 একর। বিশাল এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা সমস্যা যেন পিছু ছাড়ছে না। যাতায়াত ও হলের নিম্নমানের খাবার সমস্যার সমাধান না পাওয়ায় এক প্রকার হতাশ তারা। একটা টাইমে যে ট্রেনের শিডিউলটা আছে, স্টুডেন্টরা অনেক বেশি গাদাগাদি করে যায়। গরমের মধ্যে ফ্যানের ব্যবস্থা নাই। হলের খাবারগুলো আমাদের খুবই নিম্নমানের। শাটল ট্রেনের শিডিউল ও বগি বৃদ্ধি, হলের খাবারের মানের দিকে সজাগ দৃষ্টি, হলে সুষ্ঠুভাবে সিট বন্টন সহ পড়ালেখা বান্ধব পরিবেশ তৈরি ও নিরাপদ ক্যাম্পাসের আশা শিক্ষার্থীদের। চক্রাকার যে বাসটা ছিল, যদি বাস চালু হয় তাহলে স্টুডেন্টদের ডিপার্টমেন্টে যাতায়াতটা সুবিধা হয়। এদিকে সব সমস্যা দূর করে ক্যাম্পাসে শান্তি বজায় রাখতে শিক্ষার্থী ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানান সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও নতুন উপাচার্য। সবার যে সমস্যাগুলো আছে প্রশাসন তাদের ক্যাপাসিটিতে যতটুকু পারে অ্যাড্রেস করবে, তাহলে বিশ্ববিদ্যালয় রাইটলি চলবে। প্রত্যেকটা হলে যাতে এই ধরনের সিটগুলো বন্টন হয়, তারপরে খাবারের মানটা, সেটা আমাদের উপাচার্য উপাচার্য প্রশাসনকে আমরা দায়িত্ব হস্তান্তর করে দেবো। এই জন্য আমি আসার পরে দায়িত্বগুলো একদম ডেলিগেট করে দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছেলেদের 7টি ও মেয়েদের 5টি হল রয়েছে। প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে 8 জোড়া শাটল ট্রেন যাতায়াত করে। মেহেরিন রিনি, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ঠাকুরগাঁওয়ে ইট ভাটার ধোঁয়ায় 60 একর জমির ধান চিটে হয়ে গেছে। অভিযোগ পেয়ে প্রশাসনের কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শনে গেলে দৌড়ে পালান ভাটা মালিক। উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন অর্ধশত কৃষক। সুমন হোসেনের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। প্রশাসনিক কর্মকর্তাদের দেখেই দৌড়ে পালানোর চেষ্টা করেন ইটভাটার মালিক আলী আকবর। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রমিজ আলম সহ কৃষি কর্মকর্তারা ইটভাটার নির্গত ধোঁয়ায় কৃষকের ক্ষতিগ্রস্ত ধান পরিদর্শনে গিয়ে হাতে নাতে পান প্রমাণ। কৃষকদের অভিযোগ, ইটভাটার নির্গত ধোঁয়ার কারণে 60 একর জমির ধান চিটা হয়ে গেছে। অর্ধশতাধিক কৃষক ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন। পরে ক্ষতিগ্রস্ত কৃষকরা ইটভাটা মালিককে ক্ষতিপূরণ দিতে বললে তাদের কথা পাত্তাই দেননি। উপায় না পেয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা। এগুলো ধান বের হচ্ছে, এগুলোতে কোনো চাউল বলতে কিছু নেই।
এটা শুধু ধানে আছে। ঋণ মহাজন করে ধান করছি, এই ঋণের টাকা আমি কীভাবে পরিশোধ করবো? আমার জমি বেচা ছাড়া কোনো উপায় নেই। আর এই ইট ভাটার কারণে আমার এত ফসল নষ্ট হয়ে গেছে, আমরা এখন কৃষকরা কোথায় গিয়ে দাঁড়াবো, কি খায় বাঁচবো? এই জ্বলানো ধানের ক্ষতিপূরণ যেন আমরা ন্যায্য মূল্য পাই। তবে কৃষকের ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেসব ভাটার জন্য এই ক্ষতিটা হয়েছে সেটা নিরূপণ করা হবে এবং দোষী কারা সেটাও নির্ধারণ করা হবে। এবং আমরা প্রাথমিকভাবে ঠিক করেছি যে ক্ষতিপূরণের যে ব্যবস্থাটা সেটা যাতে যথাযথভাবে কৃষকরা পায় এবং সেটা আদায়ের জন্য আমাদের উপজেলা প্রশাসন পাশাপাশি আমাদের যারা আছে সবাই আমরা কাজ করছি। ওই এলাকায় আলী আকবর, শাহজাহান ও বেলালের 3টি ভাটায় প্রতি বছর ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানান কৃষকরা। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। ব্রাহ্মণবাড়িয়ার হাওড়াঞ্চলে চলছে বোরো ধান কাটা উৎসব। ধানের বাম্পার ফলনে খুশি হলেও ন্যায্য দাম না পাওয়ায় শঙ্কায় আছেন চাষিরা। হৃদয় পালের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। হাওর জুড়ে সোনালী ফসলের সমারোহ, জমির পাকা ধানের গন্ধে মাতোয়ারা কৃষক। গরম উপেক্ষা করি ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক। আগাম বন্যার আগে পাকা ধান ঘরে তুলতে পেরে খুশি তারা। তবে বাজারে ধানের ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় কৃষক। সব ধানই ভালো আছে, ধানও বেশি আছে, বনও বেশি আছে, সব দিক দিয়ে আমরা উন্নত আছে। রেট একটু কম, রেটটা যদি একটু ভালো পাই তাহলে আমরা সাকসেসফুল। গতবার তো ধান আমরা লইতে পারি না, ধান ফানি লয়ে গেছে গা। আর এবছর আল্লাহর মধ্যে সুন্দর সুষ্ঠুভাবে লইতে পারছি। আর ধানের রেটটা যদি ভাই এটা আমরা সন্তুষ্ট। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে চলতি বছর এই অঞ্চলে 1,11,696 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। নতুন ধরনের ধানের জাত আবাদের কারণে বাম্পার ফলন হয়েছে। নতুন জাত সম্প্রসারণ করেছি এবং আবহাওয়া অনুকূলে ছিল, সব মিলিয়ে এছাড়া আবাদ এরিয়াও বেড়েছে, যার ফলে আমাদের যে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আমরা আশা করছি এটা ছাড়িয়ে যাবে। সরকার যে রেট দর দিয়েছে ধানের, সেই দরে কৃষক সম্পূর্ণভাবে লাভবান হবে ইনশাল্লাহ। আমরা এবার যে লক্ষ্যমাত্রা আসবে সেই 100% আমরা সংগ্রহ করতে পারবো। চলতি বোরো মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় 7,15,543 মেট্রিক টন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বানের পানি আসার আগে কষ্টার্জিত সোনালী ধান ঘরে তুলতে পেরে অনেকটাই খুশি হাওড় অঞ্চলের কৃষক। এবার তাদের দাবি ফসলের ন্যায্য মূল্য পেলেই প্রকৃত অর্থে খুশি হবেন তারা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। 3 দিনের ব্যবধানে নওগাঁর হাটে মন প্রতি 150 থেকে 170 টাকা পর্যন্ত ধানের দর কমিয়ে দিয়েছে ব্যবসায়ীরা। এবার একদিকে বৈরী আবহাওয়া, অন্যদিকে কৃষি উপকরণের বাড়তি দরে ধান উৎপাদনে বেড়েছে খরচ। চাষিদের অভিযোগ, ধানের যোগান বেশি হলেই কমিয়ে দিচ্ছে দর, এতে উৎপাদন খরচ উঠছে না তাদের। এবার রকি রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। বিভিন্ন বাহনে প্রান্তিক চাষিরা ধান বিক্রি করতে নিয়ে আসেন নওগাঁর সরস্বতীপুর হাটে। গত কয়েকদিনের ব্যবধানে হাটে বেড়েছে ধানের সরবরাহ। এ হাটে এক সপ্তাহ আগেও জিরা ধান 1,300 টাকা বিক্রি করার চাষির কাছ থেকে 1,150 টাকা প্রতি মন কিনছেন ব্যবসায়ীরা। সরু ধানের চেয়ে আরও এক দফা কম দর মোটা ধানের। গত 3 দিনের ব্যবধানে হাটগুলোতে 150 থেকে 180 টাকা পর্যন্ত দর কমিয়েছেন ব্যবসায়ীরা। কৃষি উপকরণের বাড়তি দরে ধান চাষাবাদে খরচের লম্বা খাত। এর মাঝে শেষ সময় তীব্র খরায় জমিতে সেচ দিতে না পারায় পুড়ে গেছে মাঠের ধান। আর যেসব চাষি ধান ঘরে তুলতে পেরেছেন, ধানের ফলন নেমেছে অর্ধেকে। এ অবস্থায় কেটে তোলা ধান হাটে তোলার পর ন্যায্য দর না পাওয়ার অভিযোগ চাষিদের। আগে ধানের দাম ছিল 1400-1200, এখন দাম কম। তুলনা মূল্য 950 টাকা দাম বিক্রি, কৃষকের কি থাকবে? পানি এখন হচ্ছে, বাজার কমে যাচ্ছে ধানের। গত বছরে যে ফসল করতে যে টাকা খরচ হয়েছে তার থেকে 3 থেকে 4 হাজার টাকা আমাদের এবছর সে খরচ আমাদের মানে বেশি হয়ে গেছে। ধানের বাড়তি যোগানে দর কমিয়ে অধিক মুনাফার সুযোগ নেওয়ার অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, কর্পোরেট প্রতিষ্ঠান থেকে ধানের দর কমিয়ে দেওয়ায় প্রভাব পড়েছে এসব হাটে। শুকনা না পাওয়ার কারণে বিভিন্ন কোম্পানি বা মিলার যারা তারা শুকাবে কোথায়, শুকানোর ঝামেলার কারণে বাজারটা কমছে। আমাদের বেচা কিনা নাই হিসাবে আমরা ধানের দাম একটু কম বলে মনে হচ্ছে। 7 মে থেকে সরকারি গুদামে কৃষক পর্যায়ে 1,280 টাকা দরে ধান কেনার ঘোষণা থাকলেও জেলায় এখনো শুরু হয়নি এর কার্যক্রম। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে চলতি মৌসুমে জেলায় 1,92,000 হেক্টর জমি থেকে 8,50,000 মেট্রিক টন চাল পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখন পর্যন্ত মাঠগুলোতে 60% ধান কাটামারাই শেষ হয়েছে। নওগাঁ সরস্বতীপুর হাট থেকে এমআর রকি, সময় সংবাদ। লক্ষ্মীপুরে এবার সয়াবিনের বাম্পার ফলন হয়েছে। মাঠে সয়াবিন কাটতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। চলতি মৌসুমে সয়াবিন থেকে প্রায় 400 কোটি টাকা আয়ের আশা কৃষি বিভাগের।
মাঝারুল আনোয়ার টিপুর রিপোর্ট। বিস্তীর্ণ মাঠ জুড়ে সয়াবিনের ক্ষেত, প্রতিটি গাছেই ভরপুর ফলন। দেশের প্রায় ৭৫% সয়াবিন লক্ষ্মীপুরে উৎপাদিত হয়। উৎপাদনের খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় দিন দিন সয়াবিন চাষাবাদে ঝুঁকছেন চাষিরা। অনুকূল আবহাওয়া, উন্নত জাতের বীজ বপন ও সময়মতো সুষম সার ব্যবহার করায় এবার সয়াবিনের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া ভালো থাকার কারণে আমাদের এদিকের সয়াবিনগুলো খুব ভালো হয়েছে। অন্যান্য বছর ফলন এবার ভালো হয়েছে। এখন একর প্রতি ধরেন ৩০-৩৫ মণ হয়। গত বছরের চেয়েও ফলন ও বাজার দর ভালো থাকায় খুশি চাষিরা। এই অঞ্চলে সয়াবিন ভিত্তিক প্রক্রিয়াজাত কারখানা গড়ে তোলা গেলে বাজার দর আরো ভালো হবে বলে মনে করেন তারা। এবার সয়াবিনের দামও ভালো, কারণ সয়াবিনের দাম ভালো হওয়ার কারণে সয়াবিনের গুণগত মানটাও এবার ভালো। সয়াবিনের যে আবহাওয়ার কারণে সয়াবিন ভালো হয়েছে। সয়াবিনের উপর যদি একটা শিল্প কলকারখানা হইতো বা বিভিন্ন প্রযুক্তিতে নেওয়ার জন্য, তাহলে আমাদের উৎপাদনটা আরও কাজে লাগাইতে পারতাম আর আমাদের এলাকার বেকারত্বটা দূরত্ব হইতো। কৃষি বিভাগ জানায় সয়াবিনের ভালো জাত কৃষকদের মাঝে সরবরাহ করায় আগের চেয়ে আবাদ অনেক বৃদ্ধি পাচ্ছে। সয়াবিন নিয়ে যদি আমরা শিল্প কারখানা বা শিল্প ক্ষেত্রে যদি ব্যবহার করার সুযোগ থাকে, তাহলে হয়তো আমাদের আমদানি নির্ভরটা কমে আসবে। সরকারের একটা অর্থ সাশ্রয় হবে এখানে। কৃষি বিভাগের তথ্য মতে এবার জেলায় ৩৯,৬৪০ হেক্টর জমিতে সয়াবিনের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৫,০৪০ মেট্রিক টন। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। মিষ্টি ও সুস্বাদু হওয়ায় রাঙামাটির আনারসের সুখ্যাতি দেশ জুড়ে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে রসালো এই ফলটি। আর পাইকাররা জমি থেকেই আনারস কেনায় লাভবান হচ্ছেন চাষিরা। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। পাহাড়ের বুকে যতদূর চোখ যায় সবুজের সমারোহ। কাছে যেতেই পাতার ফাঁকে উকি দিয়ে আছে হলুদ বর্ণের সুমিষ্ট আর রসালো আনারস। জমি থেকে আনারস সংগ্রহে ব্যস্ত শ্রমিক। ট্রাক বোঝাই হয়ে ফলটি চলে যাচ্ছে দেশের বিভিন্ন গন্তব্যে। রাঙামাটির আনারসের সুখ্যাতি রয়েছে দেশ জুড়ে। জেলায় উৎপাদিত আনারসের বেশিরভাগই আবাদ হয় নানিয়ারচরে। একসময় কৃষকরা বোটে করে আনারস নিয়ে আসতেন বাজারে, কিন্তু যাতায়াত ব্যবস্থার উন্নতির ফলে বদলে গেছে সেই চিত্র। এখন ব্যবসায়ীরাই উপস্থিত হন বাগানে। দরদাম ঠিক করে সংগ্রহ করা হয় আনারস। বাগান থেকেই ট্রাকে লোড করে আনারসের চালান যাচ্ছে চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে। এবছর তো সারের দাম বেশি, হয়তো তেমন বেশি লাভবান হতে পারবো না, হালকা কিছু হতে পারে। 9 টাকা 8 টাকা করে বিক্রি করি। আমরা যতটুকু খরচ করি কিন্তু তার মূল্য কিন্তু পাই না। সারাদিন যদি কাজ করলে হয়তো 1000-1200 বা অর্ধ দিবস কাজ করলে বা 500-600 এইরকম আর কি। সড়ক যোগাযোগ ভালো দেখে আমরা খেতে না গাড়ি ঢুকাইতে পারতেছি এবং মাল খেতে কাইটা নিয়ে পাহাড়ি দিয়া কাইটা গাড়ি উঠাইতেছি। মালটা নিতে পারছি থেকে খরচটা কম, কেয়ারি কম, এর দিকে একটু 2 পয়সা পাইতেছি। ভূপ্রকৃতি ও অনুকূল পরিবেশ থাকায় এবার আনারসের বাম্পার ফলন হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। পার্বত্য জেলার মধ্যে রাঙ্গামাটি জেলাতে বিশেষ করে নানিয়ারচরে বেশি পরিমাণে এই জাতের আনারসগুলো চাষ করা হচ্ছে এবং আপনি লক্ষ্য করে থাকবেন এটার সম্প্রসারণ কিন্তু বাড়ছে ধীরে ধীরে, আরও নতুন নতুন পাহাড়ও এর আওতায় আসছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলায় 2550 হেক্টর জমিতে আনারস আবাদ হয়েছে। এর মধ্যে নানিয়ারচর উপজেলায় 1400 হেক্টর জমিতে আবাদ হয়েছে আনারস। সময় সংবাদ, রাঙামাটি। ব্যবসা বাণিজ্যে সুবিধা করতে পারছেন না আমদানিকারকরা, এমনটাই দাবি রাজধানীতে চলা ইউএস ট্রেড শোতে অংশ নেয় ব্যবসায়ীদের। এবারের আয়োজনে অনেক প্রতিষ্ঠানই দিচ্ছে মূল্য ছাড়। সাড়া মিলেছে শিক্ষার্থীদের মাঝেও। রাজধানীতে 3 দিনের ইউএস ট্রেড শো 2024-এর আয়োজন করা হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে, যেখানে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি মিলছে দর্শনার্থী ও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন তথ্য। ওদের একটা প্রোগ্রাম আছে 5 স্টেপ, যেখানে হচ্ছে গিয়ে ভিসার জন্য আমি চাইলে অ্যাপ্লাই করতে পারবো। আর আমাদের ওখানে কাউন্সিল করেছে আমাদের স্টেট ডিপার্টমেন্ট নেটওয়ার্কে। সো দ্য মোস্ট অথেন্টিক এন্ড কারেন্ট ইনফরমেশন স্টুডেন্টরা আমাদের কাছ থেকে পায়। আসলে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়েকটি রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স স্টল। ক্রেতাদের জন্য দেওয়া হচ্ছে বাড়তি ছাড়। এখানে হিউজ ডিসকাউন্ট আছে, প্রোডাক্টের কোয়ালিটি ভালো, বিভিন্ন প্রোডাক্ট 25%, 15% অ্যান্ড 40%-এরও ছাড় আছে। অটোমেটিক পদ্ধতিতে ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধান পাচ্ছেন দর্শনার্থীরা। আমি এর আগেও করেছি মালয়েশিয়াতে, সিমিলার আসছে। এই অ্যানালাইজারটা, হেয়ার অ্যানালাইজারটা আমাদের বেশিরভাগ মানুষের জন্য অনেক বেশি হেল্পফুল। প্রবলেমটা আগে ফাইন্ড আউট করি, অ্যানালাইজার মেশিন দ্বারা ফাইন্ড আউট করে ওই প্রবলেমের সলিউশনটা দেওয়ার চেষ্টা করি। যুক্তরাষ্ট্র বাংলাদেশ দুদেশের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্যে জড়িত ব্যবসায়ীরা এবার অভিযোগ করছেন ভ্যাট আদায় নিয়ে। চার্জটা আমাদের বেশি পড়তেছে, আনার যে খরচটা
এটা ডলারের রেটটা বাড়ার কারণে। এছাড়া বিজনেস আগের মতোই আছে। বাংলাদেশের উচিত যে আমেরিকান বিজনেস যারা করে তাদেরকে একটু যেন তারা সুন্দরভাবে করতে পারে, হ্যাসেল কম হয়। 3 দিনের এই ট্রেড শো শেষ হচ্ছে শনিবার। প্রতিদিন চলবে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এক প্রান্তে সংযোগ সড়ক না করায় 46 কোটি টাকার দৃষ্টিনন্দন সেতু চালু হয়নি 7 বছরেও। চাঁদপুরের হাজীগঞ্জে নৌকায় ঝুঁকি নিয়ে ডাকাতিয়া নদী পারাপার করছেন দুই পাড়ের মানুষ। ফের কাজ শুরু করে দ্রুত সেতুটি চালুর আশ্বাস এলজিইডির। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। নদীর উপর ঠাঁই দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন সেতু, কিন্তু বন্ধ যাতায়াত ব্যবস্থা। নৌকাতে করেই পার হচ্ছেন স্থানীয়রা। চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এবং পাশের বড়কুল ও তার আশপাশের এলাকার যাতায়াত ব্যবস্থা সহজ করতে 2016 সালে ডাকাতিয়া নদীর উপর শুরু হয় এই সেতুর নির্মাণ কাজ। 2 বছরের মধ্যে কাজ শেষ করে এটি চালু হওয়ার কথা, কিন্তু এখনো শেষ হয়নি নির্মাণ কাজ। সেতুর দক্ষিণ প্রান্তে সংযোগ সড়ক হয়েছে ঠিকই, কিন্তু উত্তর প্রান্তে কাজই নেই গতি। ব্রিজটা দীর্ঘদিনের ব্যবহার হয়ে রয়েছে, কাজ করে কন্ট্রাক্টর চলে যায়, কাজ স্লোভাবে রইতেছে। এই দেশে এক কন্ট্রাক্টর পাইছে, সে ওপার শেষ করছে তার টাইম অনুসারে। এইটার কাজ এটুকু বাকি রয়েছে। নৌকা ঠিক মতন পাইতেছি না, কষ্টরে। এটা তো অবশ্যই আমাদের কষ্ট হইতেছে। ব্রিজ হইলে তো সবার জন্য সুবিধা। এদিকে সংযোগ সড়কের জন্য জমি অধিগ্রহণ এবং সেতু নির্মাণ কাজে জড়িত একাধিক ঠিকাদার নিয়ে রয়েছে জটিলতা। তবে ফের কাজ শুরু করতে দ্রুত সেতুটি চালুর আশ্বাস এলজিইডির। যে ঠিকাদার ঠিকমতো কাজ করে নাই, এই বিভিন্ন কমপ্লেইন, বিভিন্ন অভিযোগ। সেন্দ্রা অংশের কাজটা কমপ্লিট হয়ে গেছে অ্যাপ্রোচ সহ, আর টেরাঘর অংশের কাজ চলমান রয়েছে। এটা ভূমি অধিগ্রহণের জন্য ডিলে হচ্ছিল আর কি, লেট হয়েছে। তো আশা করি আমরা এই বছরের মধ্যে, অর্থাৎ এই জুনের মধ্যে আমাদের কাজটি সমাপ্ত হয়ে যাবে। সেতুটির দৈর্ঘ্য 528 মিটার। কয়েক দফায় ব্যয় বাড়িয়ে নির্মাণ খরচ ধরা হয়েছে 46 কোটি টাকা। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 22.5 মাসের মধ্যে 21 বারের মতো পদ্মা সেতু অতিক্রম করেছেন। শুক্রবার তার মাওয়া প্রান্ত দিয়ে পদ্মা সেতু অতিক্রমের সময় লাগে 8 মিনিট। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। শুক্রবার সকালে মুন্সিগঞ্জের মাওয়া টোল প্লাজায় 11 বারের মতো প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 6 নম্বর বুথে টোল দিয়ে 7টা 40 মিনিটে সেতুতে প্রবেশ করে 7টা 48 মিনিটে জাজিরা প্রান্ত দিয়ে সেতু অতিক্রম করেন। এ সময় সরকার প্রধানের সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। প্রধানমন্ত্রী সেতু পার হয়ে জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া 2-এ বিরতি নিয়ে আবারও যাত্রা শুরু করেন। এদিকে প্রধানমন্ত্রীর পদ্মা সেতু অতিক্রম ঘিরে দুই পারে মানুষ ছিলেন উচ্ছ্বসিত। বাংলাদেশে অনেক জেলা আছে যে ওই পথ দেওয়া প্রাইম মিনিস্টার চলাফেরা করে না, আমাদের রুট দিয়ে চলাফেরা করে, এটা খুবই ভালো লাগে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চোখের সামনে রূপে পদ্মা সেতু দেওয়া যায়, সবাই আমরা মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টের লোক গর্বিত। বঙ্গবন্ধু কন্যার সড়ক যাত্রায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে, নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে ডিউটিটা করি এবং সবাই সেরকম সতর্ক থাকে এবং প্রত্যেকবারই আমরা ইনশাল্লাহ ভালোভাবে ডিউটি পার হয়। এবারও হবে। উদ্বোধনের 22.5 মাসে 21 বারের মধ্যে 20 বারই সড়ক পথে আর একবার রেল পথে পদ্মা সেতু অতিক্রম করেন প্রধানমন্ত্রী। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ শেখ হাসিনার ভিশনকে বাস্তবায়ন করবে, এমন প্রত্যাশা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরীর। শুক্রবার দুপুরে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে সংগঠনের কর্মী সমাবেশে 27 ও 28 সেপ্টেম্বর জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ এখন যেমনটা আছে আরো বেশি সংগঠিত হয়ে সামনে নেত্রীর ভিশনকে এবং বঙ্গবন্ধুর যে রাজনৈতিক দর্শন, অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, শোষণ মুক্ত সমাজ, বৈষম্য মুক্ত সমাজ, একটা ডেমোক্রেটিক বাংলাদেশের পথে আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশা আমরা রাখি। ঝিনাইদহ 1 আসনে উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 4 প্রার্থী। শুক্রবার শেষ দিন মনোনয়নপত্র জমা দেন তারা।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের নায়েব আলী জোয়ারদার, মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল, স্বতন্ত্র প্রার্থী মুনিয়ার আফরিন এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী মনোনয়নপত্র জমা দেন। 5 জুন এই আসনে উপনির্বাচনে ভোট গ্রহণের কথা রয়েছে। 16 মার্চ থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় সংসদ সদস্য আব্দুল হাই মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। 1400 জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড চূড়ান্ত পর্ব ও 5ম আন্তর্জাতিক গণিত দিবস 2 ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 25 জন শিক্ষার্থী। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি মোহাম্মদ সামাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে বলেন, যারা গণিতে পড়াশোনা করবেন অর্থের অভাবে কখনো লেখাপড়া বন্ধ হবে না তাদের। বগুড়ায় রেস্টুরেন্টের পাশাপাশি স্ট্রিট ফুডের মান নিয়ন্ত্রণে কেন্দ্রীয়ভাবে দোকান নিবন্ধনে কাজ চলছে বলে জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। শুক্রবার বিকেলে বগুড়ায় খাদ্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ এবং হাইজিন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা জানান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ আখতার মামুন। অনুষ্ঠানে খাবারের দোকানে ফুড গ্রেড প্লাস্টিক বা সাদা কাগজ ব্যবহারের তাগিদ দেন প্রশিক্ষকরা। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জনসচেতনতা ও নৈতিকতার বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি। অধিক মুনাফা লাভের প্রবণতার কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি অডিটোরিয়ামে ক্যাবের জেলা ও উপজেলা প্রতিনিধি সম্মেলন এবং ভোক্তা অধিকার শক্তিশালীকরণ বিষয়ক সেমিনারে তিনি একথা বলেন। সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় ক্যাবের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। এছাড়াও জনবল বৃদ্ধির মাধ্যমে অধিদপ্তরের কার্যক্রমে গতি ফেরানোর বিষয়েও আলোচনা হয়। বাগেরহাটে বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেছে শ্রমিকের, আহত হয়েছেন আরও 2 জন। শুক্রবার বিকেলে সদর উপজেলার হাড়িখালী এলাকায় একটি নার্সিং কলেজে নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় একটি পিলারে জড়িয়ে থাকা তার থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হন তারা। গুরুতর অবস্থায় সাব্বির নামে একজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত রবিন হাওলাদার ও আরমানকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। ভয়াবহ ব্যাটিং ব্যর্থতা, অন্তর্কন্তল, সিনিয়রদের ছুঁড়ে ফেলা ও অতিরিক্ত আত্মবিশ্বাস, দেশের নারী ক্রিকেটে চলছে ব্যর্থতার উপাখ্যান। অথচ বছর খানেক আগেও গল্পটা ছিল ব্যতিক্রম। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়া আর ভারতের বিপক্ষে বাজেভাবে সিরিজ হারে প্রশ্ন উঠেছে নারী দলের সামর্থ্য নিয়েও। বিশ্লেষকরা বলছেন, সমস্যা আমলে না নিয়ে দিনের পর দিন তা জিইয়ে রাখার নেতিবাচক ফল পাচ্ছে নারী ক্রিকেট। আরও একটা ক্লিন সুইপ, 5 on 5 হোয়াইট ওয়াশ। নারী ক্রিকেটে হচ্ছেটা কি? মুখে কথার তুপি ফোটালেও 22 গজে নেই তার কোনো প্রতিফলন। ম্যাচের পর ম্যাচ বাজে ব্যাটিং, অতিরিক্ত আত্মবিশ্বাস, যেন দেখার কেউ নেই। অথচ গল্পটা একেবারে ভিন্ন ছিল গেল বছর। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20তে জয়, ওয়ানডে আর টি-20 দুই ফরম্যাটে মহাপরাক্রমশালী ভারতকে হারানো পাকিস্তানের দম্ভচূর্ণ। জয় এসেছিল প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাটিতেই, মাঝে ব্রোঞ্জ এসেছিল এশিয়ান গেমসে। অথচ বছর না পেরুতেই মুদ্রার উল্টো পিঠ। অস্ট্রেলিয়া আর ভারতের বিপক্ষে 11 ম্যাচের সবগুলোতেই শুধু হারই নয়, প্রশ্ন উঠেছে সক্ষমতা নিয়েও। তবে কি ভুল পথে হাঁটছে দেশের নারী ক্রিকেট? অস্ট্রেলিয়া বা ভারতের ওরা আমাদের থেকে এগিয়ে আছে, বাট আমরা যে ধরনের ক্রিকেট খেলছি সেটা হচ্ছে ভয়ের ব্যাপার। খেলা দেখে মনে হচ্ছে যে আমাদের কোনো একেবারে মানহীন একটা ক্রিকেট আমরা খেলছি। যারা কিছুদিন আগেও বোলার হিসেবে স্বীকৃত ছিল তাদেরকে দেখছি মিডল অর্ডারে ব্যাটিং করতে। তার মানে বোঝা যায় দলে ব্যাটিংয়ে যথেষ্ট শর্ট আছে ব্যাটারে। এখানেই শেষ নয়, বর্তমান নারী দলে চলছে একজনের একচ্ছত্র আধিপত্য। বিশ্রামের অজুহাতে ছুড়ে ফেলা হচ্ছে সিনিয়র ক্যাম্পেইনার রুমানা, জাহানারা, সালমা, শুক্তারাদের। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত না করেই দলে অভিষেক করানো হচ্ছে এক গাদা নতুন মুখ, যা ব্যর্থতার বড় কারণ বলে মনে করেন বিশ্লেষকরা। একজন অভিজ্ঞ খেলোয়াড় যে অনেকদিন ধরে খেলছে, তার একটা খারাপ সময় যেতেই পারে, এবং তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা যদি আমরা না করতে পারি, আমরা যদি বারবার নতুনদের দিকে যাই, এটা ভালো লক্ষণ না কখনোই। নতুন যেসব খেলোয়াড় এসেছে তারাও পরিণত না, হয়তো মেধাবী,
কিন্তু তাদের অভিজ্ঞতা নেই বা তাদের সে ধরনের ট্রেনিংও এখন পর্যন্ত হয়নি। উচিত ছিল স্লোলি একজন একজন করে দলে পরিবর্তন নিয়ে আসা। আমরা বোধহয়, আমি জানি না কেন হঠাৎ করে অনেক পরিবর্তন এসছে এবং বোঝা যায় যে এই ধরনের পরিবর্তন আসার আগে পরিবেশটা কেমন ছিল এখন বোঝা যায় যে অনেক খেলোয়াড়ই হয়তো খুব নেতিবাচক একটা এনভায়রনমেন্টের মধ্যে তাদেরকে খেলতে হয়েছে। যে সাপোর্টটা ওদের পাওয়ার কথা ছিল, যে মোটিভেশনটা নিয়ে ওদের খেলার কথা ছিল, সেটা ওরা পায়নি। আমি রোমানাদের কথা বলছি, আমি সেই যারা সালমাদের কথা বলছি। ঘরের মাঠে বিশ্বকাপের ঠিক আগে এমন পারফরমেন্সে শঙ্কার ঈশান কোণে জমছে মেঘ, যার নেতিবাচক প্রভাব হবে সুদূর প্রসারী। আমাদের যে এখন যে পারফরমেন্স, এটা খুবই এম্বারেসিং একটা পারফরমেন্স। কিন্তু এটা একটা টেস্ট প্লেইং কান্ট্রি, যাদের পেছনে যাদেরকে আইসিসিও গুরুত্ব দিচ্ছে, তারা যদি এইভাবে পারফর্ম করে, সামনে আমাদের এখানে বিশ্বকাপ হবে, আমরা যদি এইভাবে পারফর্ম করতে থাকি, এটা মোটেই গ্রহণযোগ্য হবে না। 2025 সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ এখন অনিশ্চিত টাইগ্রেসদের। ব্যর্থতার এমন ধারা থেকে বের হতে না পারলে বাংলার নারী ক্রিকেটের সামনে অপেক্ষা করছে আরও বড় ভরাডুবি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ভারত দলে শেষ হতে চলেছে রাহুল দ্রাবিড় অধ্যায়। বিশ্বকাপের পর তাকে হেড কোচের পদ থেকে সরিয়ে দেবে বিসিসিআই। নতুন কোচের জন্য শিগগিরই বিজ্ঞপ্তি দেয়া হবে বলে জানিয়েছেন ভারতীয় বোর্ড সচিব জয় শাহ। তবে টি-20 বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করতে পারলে বদলে যেতে পারে দৃশ্যপট। গেল বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে সেরা ছন্দে থেকেও শিরোপা জেতা হয়নি ভারতের। প্রায় এক যুগ কোনো আইসিসি ইভেন্টের ট্রফি জিততে না পারা দলে রাহুল দ্রাবিড়ের ভবিষ্যৎ নিয়ে এরপর থেকেই নানা গুঞ্জন, এমনকি তাকে সরিয়ে দেওয়ার কথাও শোনা যাচ্ছিল। তবে তখন না হলেও আরও এক বিশ্বকাপের আগে আবারও আলোচনায় মেন ইন ব্লু বাহিনীর হেড কোচ। 2021 সালের নভেম্বরে রবি শাস্ত্রীকে সরিয়ে 2 বছরের জন্য রাহুল দ্রাবিড়ের কাঁধে ভারত দলের দায়িত্ব দেয় বিসিসিআই। ওয়ানডে বিশ্বকাপের পর আবারও 2024 সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি নবায়ন করে ক্রিকেট বোর্ড। তবে জুনের পর আর চুক্তির মেয়াদ বাড়ছে না রাহুলের। জুন পর্যন্তই আমাদের সঙ্গে রাহুল দ্রাবিড়ের চুক্তি রয়েছে। খুব শিগগিরই আমরা নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দেব। আমরা দীর্ঘমেয়াদে একজন কোচ নিয়োগ দিতে চাই, অন্তত 3 বছরের জন্য। দ্রাবিড় চাইলে আবারও আবেদন করতে পারবেন। শুরু থেকেই দেশীয় কোচদের ওপর আস্থা রেখে আসছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এখন পর্যন্ত মোট 27 জন হেড কোচের মধ্যে মাত্র 4 জনই ছিলেন বিদেশি। তবে সবশেষ 2011 সালের ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়া শিরোপার স্বাদ পেয়েছিল সাউথ আফ্রিকান কোচ গ্যারি কার্স্টেনের অধীনে। ভারত 2013 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটাও জিতেছে জিম্বাবুয়েন কোচ ডুসান ফ্লেচারের আমলে। শিরোপা খরা কাটাতে এবারও বিদেশি কোচ আনা হবে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। নতুন কোচ ভারতীয় হবে নাকি বিদেশি, সেটা আমার পক্ষে এখনই বলা সম্ভব নয়। এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ডের উপদেষ্টা কমিটি। তবে যিনি আসুন, সব ফরম্যাটের দায়িত্ব পালন করবেন। আমরা ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার মতো ফরম্যাট ভেদে আলাদা হেড কোচ নিয়োগ দেব না। আর যিনি হেড কোচ হবেন, তিনি ঠিক করবেন তার কোচিং প্যানেল কেমন হবে। রাহুল দ্রাবিড়ের অধীনে একবার করে ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ও এশিয়া কাপ খেলেছে ভারত, যার মধ্যে একমাত্র প্রাপ্তি 2023-এর এশিয়া কাপ ট্রফি। সামনে আবার শর্টার ফরম্যাটের আরও একটা বিশ্বকাপ। শিরোপা জিতলে বদলে যেতে পারে প্রেক্ষাপট। তাই এবারের আসরটাকে বড় চ্যালেঞ্জ হিসাবেই নেবেন রাহুল দ্রাবিড়। তামিম হোসেন, সময় সংবাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের বিপক্ষে মাঠে নামবে 2-এ থাকা মোহামেডান। এই ম্যাচ জিতলে টানা 5মবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জিতবে বসুন্ধরা। কিংসকে রুখে দিয়ে বর্তমান চ্যাম্পিয়নদের অপেক্ষা আরও দীর্ঘায়িত করতে চায় সাদা কালোরা। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে শনিবার বিকেল 4টায়। দেশের ক্লাব ফুটবলে আগমনের পর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে একক আধিপত্য ধরে রেখেছে বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগে টানা 4 মৌসুমে চ্যাম্পিয়ন তারা। আরও একটি শিরোপা জয়ের হাতছানি কিংসের সামনে। 5ম শিরোপা পেতে হলে মোহামেডানের বিপক্ষের ম্যাচ থেকে পূর্ণ 3 পয়েন্ট পেতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছে কিংস। এখন পর্যন্ত লিগে 14 ম্যাচ খেলে 37 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ফেডারেশন কাপের শিরোপার রেসেও টিকে আছে বসুন্ধরার জায়ান্টরা। নিজেদের শেষ ম্যাচে ঢাকা আবাহনীকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে অস্কার ব্রুজনের দল।
যদিও এই ম্যাচের আগে বিভেদের গুঞ্জন ডালপালা মেলেছে কিংস শিবিরে। দুই ফরেন রিক্রুট মিগেল দামাসেনো ও রবসন রবিনোর দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে সবশেষ আবাহনীর বিপক্ষের ম্যাচে, যা নিয়ে অস্বস্তিতে আছেন কোচ অস্কার ব্রুজন। তবে এইসব এক পাশে রেখে জয়ের জন্যই মাঠে নামবে দেশের ফুটবলের নতুন পাওয়ার হাউস। আনিসুর রহমান জিকো ছাড়া দলে নেই কোনো বড় ইনজুরি সমস্যা। পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবেন অস্কার ব্রুজন। আর এই ম্যাচে স্প্যানিশ কোচের তুরুপের তাস হতে পারেন ফর্মের তুঙ্গে থাকা ডোরিয়ালটন। অন্যদিকে বসুন্ধরাকে ছেড়ে কথা বলবে না মোহামেডান। প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে কিংস যে একটি ম্যাচে হেরেছে তা সাদা কালোদের বিপক্ষেই। তাই এই ম্যাচে জয় তুলে নিয়ে কিংসের লিগ শিরোপার অপেক্ষা দীর্ঘায়িত করতে চায় আলফাজ বাহিনী। চলতি মৌসুমেও দুর্দান্ত সময় কাটাচ্ছে মোহামেডান। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত হারের মুখ দেখেনি তারা। বসুন্ধরার বিপক্ষে লিগের আনবিটেন রেকর্ডটা অক্ষুণ্ণ রাখতে চায় সাদা কালোরা। লিগের শিরোপা থেকে অনেকটা ছিটকে গেলেও ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে মতিঝিল পাড়ার ক্লাবটি। দারুণ ছন্দে আছেন মোহামেডানের অধিনায়ক সোলেমান দিয়াবাতে ও মুজাফফরউদ্দিন মুজাফফরব। বর্তমান চ্যাম্পিয়নদের রুখে দিতে বদ্ধপরিকর তারা। আর কিংসের বিপক্ষে শেষ ম্যাচের জয় আত্মবিশ্বাস যোগাচ্ছে মোহামেডান শিবিরে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। প্রিমিয়ার লিগ ফুটবলে এগিয়ে থেকেও গোলরক্ষকের ভুলে জয় বঞ্চিত আবাহনী। গোপালগঞ্জের পুলিশ এফসির বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে আন্দ্রেস ক্রুসিয়ানির দল। এদিকে মুন্সিগঞ্জেও আরেক ম্যাচে ড্র করেছে শেখ রাসেল ক্রীড়াচক্র ও রহমতগঞ্জ। ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করায় ভালোভাবেই অবনবনের শঙ্কায় রহমতগঞ্জ। লিগের প্রথম পর্বের দেখায় পুলিশকে 2-1 গোলে হারিয়েছিল আবাহনী। এবারের ড্রয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানের পাশে বসা হলো না আন্দ্রেস ক্রুসিয়ানির দলের। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুরু থেকেই পুলিশ এফসিকে চেপে রাখে আবাহনী। লিড নিতেও বেশি সময় নেয়নি তারা। ম্যাচের 8 মিনিটে পুলিশের ডিফেন্ডার হেড করে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পান কর্নেলিয়াস স্টুয়ার্ট। সেখান থেকে জাল খুঁজে নেন এই ফরওয়ার্ড। এরপর বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলতে থাকে আবাহনী। লিড ধরে রাখতে চাপহীন ফুটবল খেলে আকাশী নীলরা। ব্যবধান দ্বিগুণ করার কোনো চাপ না নিলেও প্রথমার্ধের শেষ দিকে সুযোগ এসেছিল আকাশী নীলদের সামনে। তবে সুযোগটা কাজে লাগাতে পারেনি তারা। 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় পুলিশ এফসি। তবে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি তারা। তবে ম্যাচের শেষ সময়ে আবাহনী গোলরক্ষকের ভুলে ম্যাচে ফিরে পুলিশ। গোল করে দলকে সমতায় ফেরান বাবুল। গোলরক্ষকের ভুলে 1-1 গোল ব্যবধানেই ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। দিনের আরেক ম্যাচে মুন্সিগঞ্জে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে শেখ রাসেল ও রহমতগঞ্জ। রেলিগেশনের সংখ্যা এখনও বেশ ভালোভাবে আছে রহমতগঞ্জের। তবে এখন পর্যন্ত ব্রাদার্সের চেয়ে পুরান ঢাকার ক্লাবটি এগিয়ে রয়েছে 5 পয়েন্ট। গোল শূন্য প্রথমার্ধের পর রহমতগঞ্জকে লিড এনে দেন আর্নেস্ট বোয়াটেং। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। গোল হজমের কিছুক্ষণের মধ্যেই গোল শোধ করে সমতায় ফেরান শেখ রাসেলের সার্বিয়ান স্ট্রাইকার বজিস্লাভ বালাবনোভিচ। এরপর আর কোনো দল গোলের দেখা না পেলে 1-1 সমতায় শেষ হয় খেলা। 15 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে 7-এ আছে শেখ রাসেল। 11 পয়েন্ট নিয়ে 9ম স্থানে অবস্থান রহমতগঞ্জের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। গ্রীষ্মের রুক্ষতা ছাপিয়ে প্রকৃতি মেলে ধরেছে অপার সৌন্দর্য। রাজধানীর গাছে গাছে থরে থরে ফুটেছে চোখ ধাঁধানো ফুল। গরমে হাঁসফাঁস নগরবাসীকে দিচ্ছে প্রশান্তির পরশ। আশরাফুল ইসলামের ক্যামেরায় উম্মে হানির রিপোর্ট। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা দুবাই। গ্রীষ্মের রূঢ়তা ছাপিয়ে প্রকৃতি জুড়ে চলছে সজল ঘনঘোর বর্ষার আবাহন। রোদ মেঘের লুকোচুরির খেলায় নগর জুড়ে কোথায় মন ভোলানো রাঙ্গামাটির পথ? আছে কি এখানে নিঃসঙ্গ ঘুঘুর অলস ডাক? নেই হয়তো কিছুই। আবার থাকার পাল্লাটাও কি একেবারেই শূন্য? ইটনগরে আজও তো ফোটে ফুল। দীপ্ত কৃষ্ণচূড়া, জারুলের বেগুনি জৌলস, সোনালুর হলুদ আভা স্মরণে এনে দেয় কি পেছনে ফেলে আসা কোনো লাজুক কিশোরীর জমকালো ঝুমকো কিংবা হারিয়ে যাওয়া মায়ের নোলক স্মৃতি? নাগরিক দৃষ্টি খানিক সময়ের জন্য থমকে দাঁড়ায় অমল ধবধবে সুন্দরে। গতির শহরে অলস চোখে প্রকৃতির মায়া দেখার সুযোগ হয়তো বেশি নেই, কিন্তু পথ চলতে ক্লান্ত মন কিছুটা শান্তির পরশ কি পায় না ফুটে থাকা সৃষ্টি সুখের উল্লাসে? ফুলেদের
গাছেদের অপরূপ এই মায়া শহুরে জীবনে হয়তো গণ্ডিবদ্ধ, তবে তার আবেদন, তার আকর্ষণ, তার ঘোরে মজে যাওয়া ভাব কি মাপা যায় কোনো সীমারেখায়? রূপ সৌরভের এই উপস্থিতি বুকের গহীনে ভাবনার অতলে একই রকম সারা জায়গায় আটপৌড়ে পথিকের মনে, কবির মননে। আমাদের বাংলাদেশের তো 6টা ঋতু, 6টা ঋতুর 6 রকমের রূপ হয়। আমার কাছে মনে হয় কৃষ্ণচূড়া হচ্ছে গ্রীষ্মের আরেকটা রূপ। এই যে গ্রীষ্মের এত রঙিন ফুল, সেটা যেন প্রকৃতিতে একটি নতুন প্রাণের সঞ্চার করেছে। যখন রুক্ষ প্রকৃতি, তখন এই বৃষ্টির আগে কিন্তু এক ধরনের মনের বৃষ্টি ঝরিয়ে যায়। এই ফুলের রং, ফুলের গন্ধ, কিছু ফুলের হয়তো গন্ধ নেই, কিন্তু তার রঙের শোভা আমাদের একটা অন্য ধরনের অনির্বচনীয় গন্ধ ছড়িয়ে যায়। গ্রীষ্ম ফুলের রূপমাধুর্য এড়িয়ে যাওয়ার সাধ্যকার। এই রূপ দিয়েই হয়তো প্রকৃতিও জানান দেয় নগরীর ফুসফুস হয়ে বেঁচে থাকার তীব্র ঘোষণা। গ্রীষ্মের প্রকৃতির যে বৈচিত্র্য এবং প্রকৃতির যে উপহার, সেটা আমরা একেবারে প্রাগৈতিহাসিক কাল থেকে আমরা উপভোগ করছি, এবং বলা যায় যে আমাদের এই যে অস্বস্তি গরমের, সেটা থেকে মুক্তি দিতেই কিন্তু প্রকৃতি আয়োজন করে রেখেছে আমাদের জন্য। দরজায় এখন কড়া নাড়ছে জ্যৈষ্ঠ, অচিরেই ঝড় বৃষ্টির দামামা বাজিয়ে বিদায় নেবে গ্রীষ্ম। সতেজ প্রাণের জলসায় মুখর হবে চারপাশ, শত ভিড়েও মানুষ উদ্দীপনা পাবে মুক্ত আনন্দে বাঁচার। গ্রীষ্মের তীব্র রোদ এবং তাপদাহকে উপেক্ষা করে প্রকৃতির আয়োজন যেন হার মানায় সকল রুক্ষতাকে। যান্ত্রিক জীবনে প্রকৃতির এই শোভা যেন একচিলতে প্রশান্তি বয়ে নিয়ে আসছে প্রকৃতি প্রেমীদের চোখে। আর এজন্যই হয়তো কবি লিখেছেন, কৃষ্ণচূড়ায় রাঙা মঞ্জুরি কর্ণে আমি ভুবন ভুলাতে আসি বর্ণে ও গন্ধে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বড় বড় বিদ্যুৎ কেন্দ্র হলেও সঞ্চালন লাইন দুর্বল, মিলছে না সক্ষমতার পূর্ণ বিদ্যুৎ। পায়রার শত শত কোটি টাকা ক্ষতির পরও নেয়নি শিক্ষা, তদারকির অভাব দেখছেন বিশেষজ্ঞ। দিল্লি বিমানবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য পাঠালে চার্জ আদায়ের দাবি ভারতীয় ব্যবসায়ীদের। বিদ্বেষমূলক বলছেন বিশ্লেষকরা, ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখার দাবি বিকেএমই এর। পানি না দিয়ে তিস্তা প্রকল্পে নয়াদিল্লির বিনিয়োগ প্রস্তাব প্রহসন। চীন ভারতের ভূ রাজনীতির বলি না হয়ে নিজস্ব অর্থায়নে দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। এই ছিল ভোরের সময়। এরপর দেখবেন সকালের সময়। সকালের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ফয়সাল আহমেদ পিয়াস। আপনাকে ধন্যবাদ তাজদিন। সকালের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।